মর্নিং তপবনিয়ান। হ্যাঁ দেখো তোমাদের ডাব্লিউবিপি মক টেস্ট 5 এই যে উপরে দেখো হেডিংটা দেওয়া আছে ডাব্লিউবিপি মক টেস্ট 5-এর তোমার ম্যাথ পোর্শনটা সলভ করানো হয়েছিল। আজকে রিজনিং পার্টটা তোমাদের সলভ করিয়ে দেওয়া হবে। এই যে ডাব্লিউবিপি মক টেস্ট 5 বলে যেটা দেওয়া আছে তোমাদের এক্সামটাও হয়েছিল। আর এই যে এইটা হচ্ছে ডেট না, ঠিক আছে, যে মক টেস্ট 5-এর যেটা দেওয়া আছে, এই যে মকসেট 5-এর পরে যেটা 29/3/2024 বলে দেওয়া আছে, এটা কিন্তু ডেট না, এটা হচ্ছে বুকলেটের নাম্বার। মানে তুমি তোমাদের কোয়েশ্চেন পেপারটা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য একটা বুকলেট নাম্বার দেওয়া থাকে, এটা হচ্ছে সেই বুকলেট নাম্বারটা, ঠিক আছে। তোমাদের ডাব্লিউবিপি মকসেট 5 বলে দেখবে দেওয়া ছিল। দেখো 66 থেকে তোমাদের রিজনিং পার্টটা আছে, এখান থেকে আমি স্টার্ট করছি। যদি কোনো সাংকেতিক ভাষায় BIMAL কে DKO CN লেখা হয়, তাহলে SUMAN কে কীভাবে লেখা হবে? তাহলে কি লেখা হচ্ছে দেখো, BIMAL কে লেখা হচ্ছে DKO CN হিসেবে। তাহলে B কে লেখা হচ্ছে D, I কে লেখা হচ্ছে K, M কে লেখা হচ্ছে O, A কে লেখা হচ্ছে C, L কে লেখা হচ্ছে N। তাহলে কি হচ্ছে, L এর পর M আসে, তারপরে N আসে, +2 ঘর করে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে +2 ঘর করে যাচ্ছে। আমি আর মাথায় লিখলাম না, সাইডে লিখে দিলাম। দুদিকেই মানে B থেকে D যাচ্ছে +2 হচ্ছে, I থেকে K যাচ্ছে +2 ঘর করে বাড়ছে। তাহলে কি বের করতে দিয়েছে আমাদের? SUMAN। এটাকে কিভাবে লেখা হবে? প্রত্যেকটা লেটারের সাথে +2 করে নাও। S এর সাথে +2 করলে ইউ। তাহলে দেখো আমাদের পুরোটা করারও দরকার পড়ছে না, অপশান এতেই দেখো ইউ দিয়ে একমাত্র অপশান এতেই স্টার্ট হচ্ছে, তাহলে আমার অপশান এ হয়ে যাবে অ্যান্সার। যদি পুরোটা করতে চাও পুরোটা এটাই আসবে, ইউ এর পর ডাব্লিউ আসবে, তারপরে ও আসবে, তারপরে সি, তারপরে পি। পুরোটা করার দরকারও হবে না। যদি টাইম ইউটিলাইজ করতে চাও তাহলে অপশান এলিমিনেট করে তাড়াতাড়ি করা যায়। তাহলে ইউ দিয়ে আমার একটা অপশানই স্টার্ট ছিল, তাহলে আমার এ হয়ে যাবে অ্যান্সার। 67 দেখো বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় বুককে লেখা হয় কিছু নাম্বার দিয়ে, তাহলে পেনকে কিভাবে লেখা হবে? আমি আগের দিনে তোমাদের যখন একটা কোয়েশ্চেন পেপার সলভ করাচ্ছিলাম, যে যখনই দেখবে কোনো অ্যালফাবেটকে কোনো নাম্বার দিয়ে লেখা হচ্ছে, তখনই ওটার কি করতে হয়, ওটার প্লেস ভ্যালুগুলো আমাদের দেখতে হয়। বি মানে হচ্ছে আমাদের প্লেস ভ্যালু হয় 2, কারণ এ হচ্ছে 1, বি হচ্ছে 2, আমরা এইভাবে লিখতে পারি, এগুলোকে আমরা প্লেস ভ্যালু বলি, অ্যালফাবেটিক্যালের প্লেস ভ্যালু। তাহলে এখানে বি কে লেখা হচ্ছে 2 দিয়ে, মানে বি এর প্লেস ভ্যালুটাই লেখা হচ্ছে। ও কে লেখা হচ্ছে 15, মানে ও এর প্লেস ভ্যালুই লেখা হচ্ছে। এইগুলো হচ্ছে প্লেস ভ্যালু, এই যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, অ্যালফাবেটের প্লেস ভ্যালু। তাহলে আমাদের পেনকে কিভাবে লেখা হবে বলো? পি এর প্লেস ভ্যালু কত? এম এর হচ্ছে 13, এন এর হচ্ছে 14, MNO হচ্ছে 15, আর পি হচ্ছে 16। তাহলে পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16। এবার দেখো 16, 1, 6 একটাতেই অপশানে আছে, অপশান ডিতে, তাহলে আমার অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। বাদ বাকিটা ই এর প্লেস ভ্যালু 5, এন এর প্লেস ভ্যালু 14। যদি করতে চাও করতে পারো, যদি অপশান এলিমিনেট করে আমাদের তো অপশান অ্যান্সারটাই শুধু বের করতে হবে, তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেলেই কাজ মিটে যাবে। তো আমাদের অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। যখনই কোনো অ্যালফাবেটের করসপন্ডিং নাম্বার দিয়ে তাকে প্লেস করা থাকবে, তখনই তার প্লেস ভ্যালুটা আমাদের খুঁজতে হবে। হয় প্লেস ভ্যালু ডাইরেক্ট বসে গেছে, কিংবা তার সাথে +1 হয়েছে বা -1 হয়েছে, এরকম রুলস থাকে। তারপরেরটা দেখো 68 বলছে, একজন ব্যক্তিকে দেখিয়ে বিকাশ বলল, তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের বোনের ছেলে। একজন ব্যক্তিকে দেখিয়ে বিকাশ বলল, তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলে, মানে হচ্ছে বিকাশের বাবা। ঠাকুরদার একমাত্র ছেলে মানে হচ্ছে বিকাশের বাবা, তার বোনের ছেলে মানে বিকাশের বাবার বোন, মানে হচ্ছে বিকাশের পিসি, বোনের ছেলে বিকাশের পিসির ছেলে। তাহলে ব্যক্তিটি বিকাশের কে হয়? ব্যক্তিটি বিকাশের থেকে যদি বড় হয় তাহলে দাদা হবে, যদি ছোট হয় তাহলে ভাই হবে। যেহেতু এখানে বড় ছোটর কিছু বলা নেই, তাহলে আমাদের অপশান দেখো ভাই আছে, ভাই বা দাদা হবে, হয় ভাই হবে নয় দাদা হবে। যদি বড় হয় ব্যক্তিটি, তাহলে বিকাশের থেকে বড় হলে দাদা হবে। অ্যাকচুয়ালি হচ্ছে পিসির ছেলে। পিসির ছেলেকে আমরা কি বলি? দাদা বা ভাই বলি। যদি আমার বয়সের থেকে বড় হয় তাহলে দাদা, যদি বয়সের থেকে কম হয় তাহলে ভাই। তাহলে পিসির ছেলে, তাহলে সেটা দাদা বা ভাই হতে পারে।
69 দেখো, কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন যদি রবিবার হয় তাহলে ওই বছরে ক্রিসমাস ডে কবে হবে? গান্ধীজির বার্থডে মানে হচ্ছে সেকেন্ড অক্টোবর, এটাও তোমার কি বলছে সানডে, রবিবার। তাহলে ক্রিসমাস মানে হচ্ছে 25 অক্টোবর। 25 অক্টোবর কোন দিন হবে? তাহলে সানডে যদি তোমার 2রা অক্টোবর যদি সানডে হয়, 2রা অক্টোবর, অক্টোবর মাসে টোটাল কত দিন থাকে? অক্টোবর মাসে থাকে টোটাল 31 দিন। তার মধ্যে আমাকে 2রা অক্টোবর থেকে ক্যালকুলেশন করতে হবে। 2রা অক্টোবর থেকে আমাদের 25শে ডিসেম্বর হবে এটা, কারণ ক্রিসমাস তো ডিসেম্বর পরে। 25শে ডিসেম্বর কোন দিন হবে? তাহলে অক্টোবর আসবে, তার পরের মাসে হবে নভেম্বর, তার পরের মাস হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বরের কত তারিখ আমরা জানি, 25 তারিখে আমাদের কোন ডেট হবে সেটা বের করতে হবে। অক্টোবরে আমাদের টোটাল দিন থাকে 31টা, আমাদের 2 তারিখ থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 31 মাইনাস 2 কতগুলো ডেট হবে, মানে ডেট থাকবে বা দিন থাকবে সেটা আমরা বুঝতে পারবো। আর নভেম্বর মাসে কদিন থাকে? নভেম্বর মাসে থাকে 30 দিন। তাহলে এতগুলো অড ডে। তোমাদের ক্যালেন্ডার নিশ্চয়ই পড়ানো হয়ে গেছে, আমরা অড ডে ক্যালকুলেশন করি। তাহলে অড ডেটা ক্যালকুলেশন কীভাবে করবো? 31 থেকে 2 বাদ দিলে 29 প্লাস 30 প্লাস 25। তাহলে অড ডে কতগুলো হচ্ছে? 30 30 30 60 80 84। তাহলে 84 থেকে অড ডে কী করে বের করবো? 7 দিয়ে ডিভাইড করে দেবো। 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে অড ডে কতগুলো? 0। অড ডে মানে হচ্ছে রিমাইন্ডার, যে ভাগশেষটা পড়ে থাকে সেটা হচ্ছে অড ডে। তাহলে রিমাইন্ডার 0 মানে হচ্ছে সানডের সাথে আমরা 0কে অ্যাড করব, সানডে প্লাস 0, তার মানে সানডেই। তাহলে যদি 2রা অক্টোবর সানডে পড়ে তাহলে 25শে ডিসেম্বরও তোমার সানডেই পড়বে। অ্যান্সার কি হয়ে যাবে? রবিবার। ঠিক আছে, ক্যালেন্ডার পড়ানো হয়ে গেছে তো, তোমাদের ক্যালেন্ডার পড়ানো হয়ে গেলে তোমরা এটা বুঝতে পারবে। তারপরে দেখো 17টা কি বলছে? 17টা শুধু তো তোমাকে বসাতে হবে যে ওখানে যে a প্লাস বিটা কী দিয়ে রিপ্লেস হয়ে যাবে? a মাইনাস বি দিয়ে। a ইন্টু বিটা কী দিয়ে রিপ্লেস হবে? a ডিভাইড বাই বি দিয়ে। তাহলে আমরা শুধু রিপ্লেস করব, করে ক্যালকুলেশন করব। 6 ডিভাইডেড 25, তাহলে 6 ডিভাইডেড 25 মানে হচ্ছে 6 ইন্টু 25 হয়ে যাবে, কারণ এখানে ডিভিশন 25 মানে হচ্ছে ইন্টু 25। এবার 25 ইন্টু 5, 25 ইন্টু 5 মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 5, কারণ এখানে গুণিত চিহ্নটা ডিভিশন চিহ্ন হয়ে যাবে। তারপরে দেখো প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 10। তাহলে ডিভিশন করো, 6 ইন্টু 5 5 25 মাইনাস 8 প্লাস 10, 30 মাইনাস 8 প্লাস 10, 40 মাইনাস 8, কত হয়ে যাবে অ্যান্সার? 32। অ্যান্সার হয়ে যাবে 32, 32। নেক্সট দেখো, এই অঙ্কগুলো আগের বারে যে তোমাদের মক সেটটা হয়েছিল, মক সেট 8-এর যে মানে পেপারটা তোমাদের সলভ করিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও এরকম টাইপের অঙ্ক ছিল, মানে এরকম টাইপের রিজনিং ছিল। আমি এগুলো করানোর সময় কি বলেছিলাম, যে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলোকে আগে গুনে নেবে। কতগুলো তোমার সংখ্যা মানে হচ্ছে এখানে লেটার কতগুলো দেওয়া আছে, গুনে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16। তাহলে কতগুলো আছে? 16টা টোটাল আছে। তাহলে 16টা টোটাল আছে মানে আমরা ওকে একটা গ্রুপে ভাগ করতে পারি। তাহলে 16কে আমরা কীভাবে ভাগ করতে পারি? 4 4 করে ভাগ করতে পারি, 4 4 4 4। তাহলে 4টে 4 হিসেবে ভাগ করতে পারি। তাহলে 4টে 4 হিসেবে ভাগ করে দেখো, 4টে 4 হিসেবে 4টে 4-এর গ্রুপে ভাগ করে দাও। 1 2 3 4, এখানে অবধি একটা, এখানে অবধি একটা, এখানে অবধি লাস্টেরটা। তাহলে হলো এবার দেখো কি আছে, প্রথমে আছে এ, তারপরে কমা, তারপরে সি, তারপরে ই। কি আছে? এ কমা সি তারপরে ই। এ আছে, তারপরে কমা আছে, তারপরে সি আছে, তারপরে ই আছে, তারপরে এ আছে, তারপরে ডি, তারপরে ড্যাশ, তারপরে ই, আবার ড্যাশ, ডি, সি,
ই এ ডি সি কমা। তাহলে চারটে চারটে করে ভাগ করে নাও, চারটে চারটে চারটে, লাস্টে চারটে। এবার প্রত্যেকটা দেখো কতগুলো আলাদা আলাদা লেটার আছে, এ একটা আলাদা লেটার, ই একটা আলাদা, সি একটা আলাদা, আর এখানে ডি একটা আলাদা, মানে টোটাল চারটে আলাদা আলাদা লেটার আছে। চারটে গ্রুপই আমরা ভাগ করেছি চারটে চারটে লেটারের। তাহলে দেখো প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা যে গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে দেখো তিনটে করে লেটার আলাদা আলাদা দেওয়াই আছে, আর একটা করে লেটার মিসিং আছে। তাহলে যে লেটারটা মিসিং আছে সেই লেটারটা যদি আমি দিয়ে যদি ফিল আপ করে দিই তাহলে চারটি আলাদা আলাদা গ্রুপ ভেঙে যাবে, মানে চারটি সেম রকমের গ্রুপ থাকবে। যে চারটে গ্রুপ আছে চারটে গ্রুপই আমার চারটে আলাদা আলাদা লেটার আছে। তাহলে এখানে দেখো, এখানে দেখো এ আছে, সি আছে, ই আছে, তাহলে চারটে আমি আলাদা আলাদা লেটার কি পেয়েছিলাম, এ পেয়েছিলাম, সি পেয়েছি, ই পেয়েছি, আর এখানে হচ্ছে ডি পেয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে চারটে আলাদা আলাদা লেটার আমি পেয়েছিলাম। এখানে এ আছে, সি আছে, ই আছে, ফার্স্টেরটাতে এ সি ই আছে, তাহলে মাঝখানে কি বসে যাবে, ডি। তারপরেরটাই দেখো এ ডি ই আছে, মাঝখানে কি বসে যাবে, সি। তারপরেরটা দেখো ডি আছে, সি আছে, ই আছে, তাহলে মাঝখানে কি বসে যাবে, এ। তারপরেরটা দেখো এ আছে, ডি আছে, আর সি আছে, তাহলে এখানে কি নেই, এখানে ই নেই, ইটাকে বসিয়ে দাও। তাহলে আমি কোন কোন ঘরগুলো বসালাম, ডি বসিয়েছি, এই যে ডি বসিয়েছি, সি বসিয়েছি, এখানে একটা এ, আর এখানে একটা ই। তাহলে আমার অ্যান্সার কি বেরিয়ে গেল, ডি সি এ ই, ডি সি এ ই, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। যখনই এরকম সিরিজ থাকবে, সিরিজগুলোকে আগে কতগুলো আছে, কতগুলো লেটার থাকুক, নাম্বার থাকুক, গুনে নেবে, গুনে নিয়ে তাকে ইকুয়াল নাম্বারের গ্রুপে ভেঙে নেবে। ভেঙে নিলে কি হবে, বুঝতে পারবে যে কোনো প্যাটার্ন ফলো করছে কিনা বা একই রকম কিছু আসছে কিনা। পরেরটা দেখো, পরেরটা বলছে এক্সের স্থানে কোন সংখ্যা বসবে, 0, 3, 8, 15, 24, 35 আর ক্রস চিহ্ন। বলছে তোমাকে 0 আছে, 3 আছে, 8 আছে, 15 আছে, 24 আছে, 35 আছে, আর ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন জায়গায় কি বসবে, এটা একটা সিরিজ। সিরিজটা কিভাবে চলছে দেখো, প্রথমে 0 তারপরে 3, 0টাকে আমরা কি করতে পারি, 1 স্কোয়ার মাইনাস 1 হিসেবে লিখতে পারি। তাহলে 1 স্কোয়ার মাইনাস 1, 1 স্কোয়ার 1, তার সাথে মাইনাস 1, 0। তারপর এটা কি 2 স্কোয়ার 4, তার সাথে মাইনাস 1, 3 স্কোয়ার 9, তার সাথে মাইনাস 1। তাহলে কি সিরিজটা চলছে, এন স্কোয়ার মাইনাস 1-এর সিরিজ চলছে। কিসের সিরিজ চলছে, এন স্কোয়ার মাইনাস 1-এর সিরিজ চলছে। এটা হচ্ছে সিরিজ বা প্যাটার্ন। এই প্যাটার্নটা চলছে যে যে নাম্বারটা আছে সেই নাম্বারের স্কোয়ার, তারপরে মাইনাস সেই নাম্বারটা, তারপরে 4 স্কোয়ার মাইনাস 1, 5 স্কোয়ার মাইনাস 1, 6 স্কোয়ার মাইনাস 1। পরেরটা কি আসবে, বেরিয়ে যাচ্ছে এক ঘর করে, 7 স্কোয়ার মাইনাস 1, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 49 মাইনাস 1 কত, 48। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তারপরেরটা দেখো, বলছে জে এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কি আছে। জে এর বাঁ দিক মানে হচ্ছে আমরা যে এবিসিডি পড়েছি, ওই এবিসিডি জে এর বাঁ দিকে কি আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, তারপরে আছে আই, তারপরে আছে জে। তাহলে জে এর বাঁ দিকে 3 নম্বরে, এটা জে, এর জে এর বাঁ দিক মানে হচ্ছে এইদিকে। তাহলে এদিকে 3 নম্বরে কে আসবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে কে আসবে, জি আসবে। আর জে এর যখন ওদিকে যাবে, জি এর পর আই, জে এর পর কে এল এম ও পি, এগুলো হচ্ছে ডান দিক জে এর। তাহলে জে এর বাঁ দিকে তৃতীয় নম্বর স্থানে, এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর স্থানে কে আসবে, জি আসবে। পরেরটা দেখো 74 কি বলছে, একটি ঘড়িতে সময় যখন 9টা বেজে 25 মিনিট হয় তখন ওই ঘড়ির সময় জল প্রতিবিম্বে প্রদর্শিত হবে। বলছে ঘড়িতে কটা বাজছে, 9টা 25 বাজছে, তখন ওই ঘড়িটাকে যদি কোনো একটা জলের মধ্যে দেখা হয় তাহলে জলেতে কত আমাকে দেখাবে, কটা বাজবে, জলেতে কত দেখাবে, যে জলেতে কটা বাজছে সেটা দেখাবে। কি করতে হবে, আমাদের এটা জল প্রতিবিম্ব জিজ্ঞেস করেছে। জল প্রতিবিম্ব যখন বের করতে যায় আমরা কি করি, জল প্রতিবিম্ব যখন আমরা বের করি তখন 18টা 30 মানে হচ্ছে 6টা 30, 6টা 30 মানে হচ্ছে 18টা 30,
এই যে সময়টা আছে এই সময়টা থেকে আমাদের মাইনাস করতে হয়। যে সময়টা তোমাকে দিয়ে দেবে সেই সময়টাকে 18টা 30 থেকে মানে 6:30 টাইমটা থেকে মাইনাস করতে হয়, তাহলেই তোমার জল প্রতিবিম্বে কত প্রদর্শিত হবে সেটা বের করতে পারি। আর যদি বলে তোমাকে যে কোনো একটা ঘড়িতে 9:25 বাজে, তখন সেই ঘড়িটাকে যদি আমরা আয়নাতে দেখি তখন কটা বাজবে, তখন সেটা 12টা থেকে মাইনাস করতে হয়। বোঝা গেল? যখন বলবে আয়নাতে কটা বাজবে সেটা আমাকে জিজ্ঞেস করবে, আয়না প্রতিবিম্ব জিজ্ঞেস করবে বা দর্পণ প্রতিবিম্ব জিজ্ঞেস করবে, তখন সেটার টাইমটা হচ্ছে 12টা থেকে মাইনাস করতে হয় কিংবা 11:60 থেকে মাইনাস করতে হয়। আর যখন বলবে জল প্রতিবিম্ব তখন 18টা 30 থেকে বা 6টা 30 থেকে মাইনাস করতে হয়। তাহলে এখানে 9:25 বসিয়ে দাও, তাহলে 5 মিনিট। আর এদিকে হচ্ছে তোমার 9, তার মানে 9:05 বাজবে। কটা বাজবে? 9:05। মানে জলে কত টাইম দেখাবে? জলে দেখাবে 9:05। যদি ঘড়িতে 9:25 বাজে সেই টাইমটাকে যদি তুমি জলে দেখো তাহলে তখন দেখাবে 9:05। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? যখন জল প্রতিবিম্ব জিজ্ঞেস করবে তখন যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটাকে 18টা 30 থেকে কিংবা 6টা 30 থেকে বিয়োগ করব 6টা 30 কখন বিয়োগ করব? যদি দেখো এখানে টাইমটা 6-এর নিচে আছে, মানে হচ্ছে তোমার 2টো দেখাচ্ছে বা 2:25, 3:25, 1:25, 4:25, 5:25, তখন আমরা 6টা 30 থেকে মাইনাস করতে পারবো। যখনই দেখবো 6-এর বেশি হয়ে যাচ্ছে সংখ্যাটা, 7টা 8টা 9টা 10টা হয়ে যাচ্ছে, তখন আমরা 18টা 30 থেকে মাইনাস করব। যদি 55 প্লাস 66 ইজিক্যাল টু 33 হয়, তাহলে 22 প্লাস 99 সমান সমান যদি 33 হয়, তবে 44 প্লাস 88 সমান সমান কত হবে? তাহলে 55 প্লাস 66 সমান সমান কি বলছে? 33। কি করব দেখো, এর 5 আর এর 6 নিলাম, 5 প্লাস 6 কত হয়? 11 ইন্টু 3 করলাম, কত আসলো? 33 আসলো। পরেরটা দেখো, 22 প্লাস 99, এর প্রথম সংখ্যা 2 আর এর প্রথম সংখ্যা 9 নিলাম, যোগ করলাম, 11 হলো। 11-এর সাথে 3 গুণ করলাম, কত হলো? 33 এলো এই নাম্বারটা। তাহলে কি হচ্ছে, যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যার প্রথম সংখ্যার প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা দুটোকে যোগ করে তাকে 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে কি হচ্ছে, এর 44 প্লাস 88 কি আসবে? 44 প্লাস 88 সমান কি আসবে? এর প্রথম সংখ্যা প্লাস সেকেন্ড নাম্বারের প্রথম সংখ্যা যোগ করো 12 ইন্টু 3, কত আসবে? 36 বা 36। বোঝা গেল? পরেরটা দেখো, পরেরটা বলছে 76-এ কি বলছে? বলছে EFHJLOQO, তারপরে কি আসবে? QU, তারপরে কি আসবে? কিভাবে সিরিজটা চলছে দেখো, ই থেকে এইচ যাচ্ছে, ই থেকে এইচ যাওয়া মানে হচ্ছে এর পর FGH 3 ঘর যাচ্ছে, প্লাস 3 যাচ্ছে, এইচ থেকে এল, এইচ এর পর IJKL প্লাস 4, এল থেকে কিউ, এল এর পর MNOPQ 5 ঘর, মানে এক ঘর করে বাড়ছে। তাহলে কিউ এর সাথে পরের যে লেটারটা আসবে সেটা কি হবে? 6 ঘরের ডিফারেন্স। তাহলে কিউ প্লাস 6 কি হয়? কিউ এর পর RSTUVW, কত আসবে? W। ওপরেরটা দেখো, এফ থেকে জে হচ্ছে FGHIJ প্লাস 4, জি থেকে ও হচ্ছে, জে থেকে ও হচ্ছে IJ KLMNO প্লাস 5, ও থেকে ইউ হচ্ছে প্লাস 6, তারপরেরটা কি আসবে? প্লাস 7, তার মানে ইউ প্লাস 7 কত আসবে?
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, তারপরে আসবে তোমার বি, কারণ জেড হয়ে যাচ্ছে আবার প্রথম থেকে স্টার্ট হবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ডাব্লিউ বি। এটার নিচেরটা দেখো 3 থেকে স্টার্ট হয়ে হয়ে বেড়ে বেড়ে যাচ্ছে 3 4 5 6, ওপরটা দেখো 4 5 6 7 করে বাড়ছে। নিচেরটা দেখে আবার ওপরেরটা করে দিও না যে ওপরেরটাও 3 3 করে বাড়বে, চেক করবে দেন অ্যান্সার করবে। বলছে সোমাকে যদি এইভাবে লেখা হয় এবং সীমাকে যদি এইভাবে লেখা হয় তাহলে টুকে কে কিভাবে লেখা হবে? তাহলে এস ও এম এ কিভাবে লেখা হচ্ছে দেখো, এম ও এ এস, এই এস লাস্টে চলে যাচ্ছে, এ এখানে চলে আসছে, এম এখানে ও এখানে, তাহলে এইভাবেই সাজাও। দেখো পরেরটাও কি সেম হচ্ছে, এই প্রথমের এমটা এখানে চলে গেছে, সরি এখানে আমি উল্টো লিখছি, সীমাটাকে এইভাবে লেখা হচ্ছে, সীমাকে লেখা হচ্ছে কিভাবে, এসটা একদম লাস্টে চলে গেছে, এখানে এ আসবে, আইটা সমান সমানে বসে যাবে, আর তোমার এই এমটা সামনে এখানে আসবে, দেখো সেটাই লেখা আছে এম আই এ এস। তাহলে টুকে কিভাবে লেখা হবে, টিটা লাস্টে চলে গেল, ইউটা এখানে বসে গেল সামনে, কেটা সামনে এসে বসবে, আর আইটা এখানে বসবে, তাহলে কে ইউ আই টি, কে ইউ আই টি, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। পরেরটা দেখো, বলছে ফ্লাওয়ারকে যদি এইভাবে লেখা হয় তাহলে স্মেলকে কিভাবে লেখা হবে? ফ্লাওয়ারকে কোড করা হচ্ছে FLOWER, ফ্লাওয়ারকে কোড করা হচ্ছে UOLDVI, তাহলে স্মেলকে কিভাবে লেখা হবে SMELL। ফ্লাওয়ারকে UOF কে লেখা হচ্ছে ইউ। ফ্লাওয়ার দেখো প্রথম দিক থেকে যদি আমি ABCD করি, ABCDEF 6 ঘরে আসে, আর ইউ মানে হচ্ছে লাস্ট দিক থেকে, যদি আমি লাস্ট দিক থেকে গুনি যে জেড তারপরে ওয়াই তারপরে এক্স এইভাবে যদি গুনি তাহলে তোমার ইউটা আসবে 6 নম্বর ঘরে, মানে এফটা হচ্ছে সামনের দিক থেকে 6 নম্বর আর ইউটা হচ্ছে লাস্ট দিক থেকে 6 নম্বর, মানে অ্যাকচুয়ালি কি এফ এর উল্টো দিকে যদি আমরা আগের দিন আমরা তোমাদেরকে দেখালাম তো যে উল্টো দিকে কিভাবে লিখতে হয়, যে কে কার উল্টো দিকে থাকবে ABCDEFGHIJKL, এম অবধি লিখে নেবো, তারপরে এখান থেকে স্টার্ট করবো NOPQRSTUVWXYZ, মানে এরা এর উল্টো দিকে আছে। এবার দেখো এফ কে কি লেখা হয়েছে ইউ, তার মানে এফ এর উল্টো দিকে ইউ আছে, এফ এর উল্টো দিকে ইউ, এল এর উল্টো দিকে ও এর উল্টো দিকে এল, ডাব্লিউর উল্টো দিকে ডি, ই এর উল্টো দিকে দেখো ভি, অ্যান্ড আর এর উল্টো দিকে হচ্ছে তোমার আই, তার মানে উল্টো উল্টো লেখা হচ্ছে। এখানে কি লেখা হচ্ছে, এটা হচ্ছে অপোজিট পেয়ার লেখা হয়েছে, অপোজিট পেয়ারে লেখা হয়েছে। তাহলে SMELL একে কিভাবে লেখা হবে অপোজিট পেয়ারে? এস এর উল্টো দিকে কি আসে, এস এর উল্টো দিকে তোমার আসছে এইচ, এস এর উল্টো দিকে এইচ, এম এর উল্টো দিকে এন, এম এর উল্টো দিকে দেখো এন, ই এর উল্টো দিকে কি, ই এর উল্টো দিকে হচ্ছে ভি, এল এর উল্টো দিকে কে আসবে, এল এর উল্টো দিকে হচ্ছে ও, দুটো এল আছে দুটো ও বসে গেল, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে HNVOO, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এই অপোজিট পেয়ারটা হচ্ছে খুব কমন একটা রুলস, ঠিক আছে? তারপরেরটা দেখো, এটা অপোজিট পেয়ারটা বুঝতে পেরেছো লেখার, আমি এটা মুছছি, ঠিক আছে? $79 কি বলছে দেখো, 79 বলছে যদি এই একটা সিরিজ আছে, আগে একটা সিরিজ করলাম এরকম, তাহলে যখন সিরিজটা করতে হবে তখন কি বললাম, এরকম যদি কোনো সিরিজ আছে আগে আমরা কতগুলো লেটার বা নাম্বার আছে সেগুলোকে আমরা গুনে নেব আগে। দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আছে। 18টাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 6 6 করে ভাঙতে পারি। 6 6 6 3 3 করেও ভাঙতে পারি। 3 3 3 তিনটে 3 চারটে 3 পাঁচটা 3 ছটা 3। 18টাকে এইভাবে ভাঙতে পারি। 2 2 করেও ভাঙতে পারি, যে 2 দুটো দুটো করে পেয়ার। এবার দেখো যদি আমি তিনটে তিনটে করে ভাঙি, আগেরটাতে কি করেছিলাম, তিনটে তিনটে করে ভেঙেছিলাম এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রত্যেকটা লেটার ছিল। এখানেও দেখো কতগুলো আলাদা আলাদা লেটার আছে, এফ আছে, জি আছে আর এইচ আছে, মানে এফ জি আর এইচ। তাহলে আমি তিনটি আলাদা লেটার পাচ্ছি। তাহলে তিনটে সিরিজে যদি আমি ভাঙি, তাহলে দেখো আগেরটার মতোই, দেখো লাস্ট দিক থেকে দেখো তিনটে সিরিজ যদি ভাঙি, তাহলে জি আছে, এফ আছে আর জি আছে, মানে প্রত্যেকটা সিরিজে এই তিনটেই নাম্বার থাকবে। যে নাম্বারগুলো নেই সেই নাম্বারগুলো দিয়ে ওখানে ড্যাশগুলো ফিল আপ হবে। কি বললাম, আগেরটার মতো সেম রুলসই হচ্ছে। তিনটে আলাদা আলাদা নাম্বার আছে, তিনটে তিনটে করে আমি যদি প্রত্যেকটা গ্রুপিং করি, তাহলে তিনটে যে গ্রুপ ভাগ দিয়ে একটা এতে তিনটে তো নাম্বার মানে গ্রুপ লেটার থাকবে, সেই তিনটে লেটারে দুটো লেটার প্রেজেন্ট থাকবে, একটা লেটার আমাকে বসাতে হবে। যে লেটারটা মিসিং আছে সে লেটারটা আমি বসাবো। ফার্স্টে দেখো, ফার্স্টেরটা এটা যদি বলি, এফ আছে, জি আছে আর একটা ড্যাশ আছে, তাহলে ড্যাশটায় কি বসবে, এফ আছে, জি আছে দেওয়া, তাহলে এইচ বসে যাবে। পরেরটাই দেখো, জি আছে, এইচ আছে, ড্যাশ আছে, তাহলে জি আছে, এইচ আছে, জি আছে, এইচ আছে, এফ বসে যাবে। এইভাবে চলছে। তাহলে ফার্স্টেরটাতে আমার কি বসলো, ফার্স্টেরটাতে এইচ বসলো। তারপরেরটা দেখো তিনটে ঘরে যদি ভাঙি, তারপরেরটা এফ বসবে। তারপরে তিনটে ঘর যদি ভাঙি, তারপরেরটাতে এফ বসবে। তারপরে তিনটে ঘর যদি ভাঙি, তারপরেরটাতে জি বসবে, আর তারপরেরটাতে জি বসবে। তাহলে কি হলো সিরিজটা, মানে আমার কোন কোনগুলো বসাতে হলো, এইচ এফ এফ জি জি। তাহলে এইটা হচ্ছে আমাকে বসাতে হলো। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইটি দেখো বলছে জলের সাথে নলের যেরকম সম্পর্ক, তাহলে রক্তের সাথে কিসের সম্পর্ক? জল কি দিয়ে যায়? জলকে আমরা যদি, নল মানে হচ্ছে পাইপ, জলকে আমরা কিসের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি? পাইপের সাহায্যে। ঠিক সেই রকমভাবে রক্ত আমাদের শরীরে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? শিরার মাধ্যমে। তাহলে জলের সাথে যদি নলের সম্পর্ক হয়, তাহলে রক্তের সাথে শিরার সম্পর্ক, মানে এটা হচ্ছে যাওয়ার মাধ্যম বা পরিবহনের মাধ্যম। পরের কোনটি আলাদা? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম আর অ্যামোনিয়া। হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম এগুলো হচ্ছে গ্যাস, আর অ্যামোনিয়াটা হচ্ছে তোমার কি বলবো, একটা কঠিন গ্যাসের মধ্যে, মানে এর মধ্যেই পড়ে, তবে এটা কঠিন। মানে হাইড্রোজেন, নাইট্রোজেন আর হিলিয়াম এগুলো হচ্ছে লিকুইড, আর অ্যামোনিয়াটা হচ্ছে তোমার সলিড। হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, আর অ্যামোনিয়াটা হচ্ছে সলিড একটা ম্যাটেরিয়াল। বলছে একটি লোক হেঁটে 5 কিলোমিটার উত্তর দিকে, বাঁ দিকে 4 কিলোমিটার গেল, তারপর সে আবার বাঁ দিক ঘুরে 5 কিলোমিটার গেল, তারপর ডান দিকে সোজা হাঁটতে সে কোন দিকে এখন? পূর্ব, পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ দিক। তাহলে কি বলছে, 5 কিলোমিটার উত্তরে গেল, প্রথমে সে 5 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপরে সে এদিক থেকে বাঁ দিকে এগলো, মানে তুমি যদি এই দিকে নিচের দিকে মুখ করে থাকো, তাহলে তোমার বাঁ দিকটা হবে এদিকটা, তাহলে এইদিকে গিয়ে 4 কিলোমিটার আরও গেল, তারপর সে এদিক থেকে আবার বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার, আবার এদিকে যদি তোমার মুখটা থাকে, তাহলে তুমি বাঁ দিক ঘুরবে, মানে এদিক ঘুরে 5 কিলোমিটার গেল, তারপর সে আবার ডান দিকে সোজা হাঁটতে রইলো। ওপর দিকে যদি তোমার অ্যারো চিহ্ন, মানে ওপর দিকে যদি তুমি হাঁটতে থাকো, তাহলে তোমার ডান দিক মানে হচ্ছে এদিকটা, তুমি ডান দিকে আবার সোজা হাঁটতে থাকছো, তাহলে তুমি এখন কোন দিকে যাচ্ছ?
আচ্ছা, এটা প্রথমে উত্তর দিকে দিয়েছিলাম আমি, প্রথমে দেখো দক্ষিণ দিকে আমি অ্যারো চিহ্ন দিয়ে করেছি, সরি। এটা হচ্ছে তোমার প্রথমে সে উত্তর দিকে 5 কিলোমিটার যাচ্ছে, উত্তর দিক মানে হচ্ছে ওপর দিকে, উত্তর দিকে 5 কিলোমিটার গেল, তারপরে এখান থেকে সে বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার গেল, এখান থেকে বাঁ দিক ঘুরলো, ঘুরে সে 4 কিলোমিটার গেল, 4 কিলোমিটার গেল, তারপর সে আবার বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার, তাহলে এদিক থেকে বাঁ দিক মানে হচ্ছে তার নিচের দিকটা ঘুরে 5 কিলোমিটার এলো আবার। এরপর সে ডান দিকে আবার তার ডান দিকে সোজা হাঁটতে রইলো, তাহলে তার ডান দিক মানে হচ্ছে এদিকটাতে, তার ডান দিকে সোজা হাঁটতে রইলো, তাহলে সে এখন কোন দিকে হাঁটছে, বা সে এখন কোন দিকে, তাহলে সে এখন কোন দিকে, পশ্চিম দিকে, সে এখন পশ্চিম দিকে হাঁটছে। 83 দেখো, বলছে কোন সংখ্যাটি বেশি ব্যবহার করা হয়েছে, কোন সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এখানে তোমাকে গুনতে হবে, দেখো আমি প্রথমে 7টাকেই গুনি, 7 7 দুটো, 3টে 7, 4টে 7, 7 কটা আছে, 4টে, 9 দেখো 9 কটা আছে, একটা দুটো, 9 আছে দুটো, 8 কটা আছে, একটা দুটো, 3টে, 3টে আছে 8, 3টে 8 আছে। তারপর দেখো 6 কটা আছে, একটা 6 আছে, এখানে একটা দুটো 6, এখানে একটা 3টে 6, 6ও আছে 3টে। 2 কটা আছে, দেখো 2 আছে একটা দুটো, 2 দুটো আছে, দেখো 4ই হচ্ছে আপাতত হাইয়েস্ট আছে 4। এবার তুমি এখানে যদি মানে দেখে নাও যে কোন কোন সংখ্যাগুলো তুমি বেশি দেখতে পাচ্ছ, দেখো 5টাও দেখতে পাচ্ছি আমি এখানে, 5 দুটো, এখানে 3 দুটো আছে, 3 এখানে 3টে আছে, 5 দেখো দুটো আছে আর নেই, তাহলে সবচেয়ে বেশি সংখ্যা থাকবে হচ্ছে 7টা, 7টা হচ্ছে 4টে, বাদ বাকি সবাই 3 2 1 এরকমভাবে থাকছে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, সেই 7 সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। পরে দেখো, বলছে পূজা অনিমার চেয়ে ছোট কিন্তু জবার চেয়ে বড়, জবা কল্পনার থেকে বড়, পায়েল জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট, তাহলে সবচেয়ে কনিষ্ঠ বা সবচেয়ে ছোট কে। পূজা অনিমার থেকে ছোট, পূজা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে আমি করব, ঠিক আছে। পূজা হচ্ছে কার থেকে ছোট, পূজা হচ্ছে অনিমার থেকে ছোট, কিন্তু পূজা হচ্ছে জবার থেকে বড়, তাহলে জবার থেকে বড়, গ্রেটার দ্যান সাইন দিয়ে আমি লিখলাম জবার থেকে বড়। জবা কল্পনার থেকে বড়, জবা আবার কার থেকে বড়, কল্পনার থেকে বড়। পায়েল জবার চেয়ে বড়, পায়েল হচ্ছে জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট, পায়েল কি হচ্ছে, পায়েল হচ্ছে জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট, তাহলে পূজার আগে কি আসবে, অনিমা, আর জবা এখানে, কল্পনা এখানে, তাহলে 5 জন আমি বসাতে পারলাম যে 5টা মেয়ে এইভাবে আছে, তাহলে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হয়ে যাবে কল্পনা, সবচেয়ে বড় হয়ে যাবে অনিমা, সবচেয়ে ছোট হয়ে যাবে কল্পনা। পরেরটা দেখো 85, বলছে এ বি এর মাতা, বি সি এর কন্যা, সি ডি এর পিতা, তাহলে এ ডি এর কে হন। এ হচ্ছে বি এর মাতা, এ হচ্ছে বি এর মা, বি হচ্ছে সি এর কন্যা, বি হচ্ছে যেহেতু মা ফিমেল, কন্যাও ফিমেল, বি হচ্ছে সি এর কন্যা, বি হচ্ছে কন্যা, কার কন্যা, সি এর কন্যা, তার মানে এ যদি বি এর মাতা হয় তাহলে সি এর যদি কন্যা হয় তার মানে সি হয়ে যাবে তোমার বাবা, বি এর বাবা হয়ে যাবে সি, আর কি বলছে সি ডি এর পিতা, তাহলে সি হয়ে যাবে ডি এর পিতা, সি হয়ে যাচ্ছে ডি এর পিতা, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এ ডি এর কে হন, তাহলে এ ডি এর কে হবে,
সি যদি পিতা হয় তাহলে এ হয়ে যাবে মাতা, কারণ এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে এ হয়ে যাবে মাতা বা মা। পরেরটা দেখো, বলছে পদার্থ যদি ভ্যাকুয়াম হয়, পদার্থর সঙ্গে যদি ভ্যাকুয়ামের সম্পর্ক হয় তাহলে সরকারের সাথে কিসের সম্পর্ক? যখন কোনো জায়গায় কোনো পদার্থ থাকে না সেটাকে আমরা কি বলি? খালি জায়গা বলি, সেটাকে ইংলিশে ভ্যাকুয়াম বলা হয়ে থাকে। তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক হবে? নৈরাজ্য দেওয়া আছে অপশানে, গণতন্ত্র, রাজতন্ত্র আর দুর্নীতিগ্রস্ত। তাহলে যখন কোনো একটা রাজ্যে, কোনো একটা দেশে সরকার যখন অবর্তমান থাকবে তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলি নৈরাজ্য। মানে হচ্ছে সরকার সেই সিচুয়েশন, সেই জায়গায় সরকার নেই, সেই দেশের বা রাজ্যের কোনো সরকার নেই, তখন সেই জায়গাটাকে আমরা বলি নৈরাজ্য। পরেরটা দেখো, বলছে নিম্নলিখিত সংখ্যা সিরিজে মোট চিহ্নের জায়গায়, মানে সিরিজে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে? কি কি দেওয়া আছে? 24, তারপরে 100, তারপরে হচ্ছে 404, তারপরে হচ্ছে 1620। চব্বিশটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 5 4 20 হয়, 20-র সাথে যদি 4 যোগ করি তাহলে 24 হয়, তাহলে 5 ইন্টু 4, 5 4 20 প্লাস 4 24। পরেরটা দেখো, পরেরটাকে আমরা কিভাবে লিখতে পারি? পরেরটা 100 আসবে, দেখো পরেরটা 100 আসছে, তাহলে আমরা যদি 25কে যদি ধরে করি, 25 4 কত হবে? 25 ইন্টু 4 প্লাস 4, 25 4 4 16 6, হাতে 1, 4 দুগুণে 8 রেখে 9, 96 প্লাস 4, তাহলে 100 আসছে। তার মানে আগের সংখ্যাটার সাথে প্লাস ইন্টু 4 প্লাস 4, সেম এটা কি হবে? 100 ইন্টু 4, 400 প্লাস 4, তাহলে 404 হয়ে যাবে। তারপরেরটা কি হবে? 404 ইন্টু 4 প্লাস 4, 1620। তারপরের সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে, 1620 ইন্টু 4 প্লাস 4 কত হবে? 8, 24-এ 4, হাতে 2, 4 1 4, 6 প্লাস 4, 6 4 8 4। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কি সিরিজটা চলছে? আগের সংখ্যাটার সাথে 4 গুণ করে প্লাস 4, 24-এর সাথে আগের সংখ্যা মানে হচ্ছে 5, আগে যেহেতু কিছু নেই আমি একটা 5 অ্যাপ্রক্সিমেটলি একটা ধরে নিয়েছি সংখ্যা, যে 5 গুণ করছি 5-এর সাথে 4 প্লাস 4, তারপরেরটা কি? 24, মানে আগের সংখ্যাটার সাথে প্লাস ইন্টু 4 প্লাস 4, আবার আগের সংখ্যাটার সাথে ইন্টু 4 প্লাস 4, এরকম করে সিরিজটা চলছে। পরেরটা দেখো, বলছে ভেন ডায়াগ্রামটি নির্বাচন করুন যা নিম্নোক্ত শ্রেণীর মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে: নারী, স্তর আর হচ্ছে পুত্র। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে স্তর মানে হচ্ছে বাংলায় স্তর এসছে, এটার ইংলিশটা তোমার সম্ভবত কোনো পার্সন হতে পারে, যে পার্সন আছে, পার্সনের সাথে মানে মানুষ, নারী আর পুত্র সম্পর্ক এরকম আছে। তাহলে এটা স্তরটাকে আমি যদি এখানে মানে একটা মানুষ হিসেবে ধরি, যে তোমাদের এই বাংলা কোয়েশ্চেন দেখবে কিছু কিছু টার্ম এরকম আসবে যেগুলো বুঝতে অনেক সমস্যা হবে, যারা বাংলা টার্মগুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়।
এখানে স্তর ঠিক হবে না, এখানে তোমার মানুষ ধরে নিতে পারো, যে মানুষ ঠিক স্তরটা একটু অন্যরকম মানে আসে। স্তর মানে কি বোঝায়, একটা একটা পরত বা লেয়ার বোঝায় যেগুলোকে, কিন্তু এখানে স্তর মানে অন্য কিছু। কারণ নারী পুত্র স্তরের মধ্যে স্তর মানে ঠিক বাংলাটা এখানে এরকম টাইপের নয়। এই কোয়েশ্চেনটা তোমরা চাইলে একটু অ্যাভয়েড করে যেতে পারো, কারণ এখানে বাংলাটা যেহেতু দিয়েছে, ইংলিশ টার্মটা না বোঝা গেলে, না বুঝতে পারলে সেটা করতে পারবে না। এটাকে একটু অ্যাভয়েড করে দিও, বাদ বাকি অ্যান্সারগুলো করো। লাস্ট কোয়েশ্চেন দেখো, এটা লাস্ট কোয়েশ্চেন না, লাস্টের আগের কোয়েশ্চেন বলছে একটা সিরিজ চলছে, এখানে কোয়েশ্চেন মার্কে কি আসবে? 0.5, তারপরে আছে 0.55, তারপরে আছে 0.65, তারপরে আছে 0.8। এখান থেকে আসছে দেখো 0.5 এর সাথে আমরা যদি 0.05 যদি আমরা অ্যাড করি তাহলে কি আসবে? 0.55 আসবে। পরের সংখ্যাটার সাথে দেখো যদি আমরা 0.10 অ্যাড করি তাহলে এই সংখ্যাটা আসবে। পরের সংখ্যাটা দেখো যদি আমরা 0.65 এর সাথে 0.15 অ্যাড করি তাহলে এই সংখ্যাটা আসছে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে 0.55 এর সাথে 1.10 অ্যাড করছি, তাহলে এই সংখ্যাটা আসবে। তার মানে সিরিজটা কি হচ্ছে? প্রথম সংখ্যাটার সাথে 0.5 অ্যাড করা হচ্ছে, পরের সংখ্যাটার সাথে 0.10, পরের সংখ্যাটার সাথে 0.15, তাহলে তারপরের সংখ্যাটার সাথে কি যোগ করব? 0.20। তার মানে 0.8 এর সাথে 0.20 যোগ করব, অ্যান্সার কত আসবে? 1। মানে 0.05 করে বেড়ে যাচ্ছে। তারপরেরটা দেখো, বলছে খেলা হলো অভিনেতা, তাহলে কনসার্ট, তাহলে কনসার্ট কি? এখানে খেলা মানে হচ্ছে তোমার খেলা ঠিক নয়, এখানে হচ্ছে তোমার প্লে ছিল, ইংলিশে বলে প্লে। প্লে মানে হচ্ছে এখানে খেলা না, প্লে মানে হচ্ছে তোমার যে নাটক যেটাকে বলে। তাহলে অভিনেতার সাথে যদি নাটকের সম্পর্ক হয়, অভিনেতার সাথে যদি নাটকের সম্পর্ক হয় তাহলে কনসার্টের সাথে কিসের সম্পর্ক? কনসার্ট মানে হচ্ছে যখন অনেকগুলো মিউজিশিয়ানস বা যারা মিউজিক বাজায় তারা যখন একটা প্রোগ্রাম করে তখন সেই প্রোগ্রামটাকে আমরা কনসার্ট বলি। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে সঙ্গীতজ্ঞ, মিউজিশিয়ানস মানে হচ্ছে সঙ্গীতজ্ঞ, যারা অনেক মানে সঙ্গীত নিয়ে যারা করে, তাহলে তাদের যে পারফরমেন্সের যেটা হয় সেটাকে আমরা কনসার্ট বলি। তাহলে যখন অভিনেতাদের পারফরমেন্সকে আমরা যদি নাটক বা প্লে বলতে পারি, তাহলে সঙ্গীতজ্ঞদের পারফরমেন্সকে আমরা কি বলতে পারি? কনসার্ট বলতে পারি। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, কোন সঙ্গীতজ্ঞ হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তোমাদের ম্যাথ পোর্শনটা আগেই হয়ে গেছিলো, এটা রিজনিং পোর্শনটা আছে, এরপরে তোমার ইংলিশ আছে। ইংলিশগুলো তো অ্যান্সার পেয়ে যাবে তোমরা, এইগুলো সলভ করে দেওয়ার ছিল তো এইগুলো সলভ করে দেওয়া হলো। ম্যাথটা আগে হয়ে গেছিলো, রিজনিং পার্টটা আজকে করিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছো তোমরা।